আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয়। তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় হাতির মাথার কঙ্কাল, ঊনবিংশ শতাব্দী। প্রচুর পাবলিক এসেছে আজকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটিও নবাবদের ব্যবহৃত সিঁড়ি, এবং পিছনে দেখতে পাচ্ছেন মহিষের মাথার কঙ্কাল। নবাবদের ব্যবহৃত অনেক জিনিস আপনারা দেখতে পাবেন এই আহসান মঞ্জিলে আসলে। রাজাদের ব্যবহৃত আলিশান ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। আহসান মঞ্জিল কিভাবে যাবেন? ঢাকার সদরঘাট যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা 30 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন, অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা বা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন, অথবা গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে রিক্সায় আহসান মঞ্জিল যাওয়া যাবে। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি বা প্রাইভেট কারে করেও আপনারা আহসান মঞ্জিল আসতে পারবেন। লাইন ধরে ধরে যেতে হচ্ছে, প্রায় 100 জন মানুষের পেছনে আছে টিকিট কাটার জন্য। এত ভিড় এই আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল সাধারণ দর্শনার্থীদের জন্য পরিদর্শন করতে জনপ্রতি টিকিট মূল্য মাত্র 40 টাকা। 12 বছর নিচে অপ্রাপ্ত শিশুরা জনপ্রতি 20 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 400 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা। ঢুকে গেলাম আহসান মঞ্জিলের ভেতরে। এখন দেখব পুরো জাদুঘরটি ঘুরে। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার 100 বছরের পুরনো ইতিহাস। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। আহসান মঞ্জিলের ইতিহাস। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ের জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের ওপরের সুন্দর গম্বুজটি। দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভেতর রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাগর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলা সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে। দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে এসেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর তার সামনেই হচ্ছে যে আহসান মঞ্জিল। পিছনে ট্রলারের শব্দ শোনা যায়, আর এই পাশে হচ্ছে সদরঘাট, যেখানে সব লঞ্চ চলাফেরা করে দক্ষিণের। আজকে শুক্রবার, তাই এখানে প্রায় 5 থেকে 7 হাজার লোকের সমাগম হয়েছে। দেখতে এসেছে ঢাকা শহরের সেই প্রথম স্থাপত্য নিদর্শন আহসান মঞ্জিল। দেখতে পাচ্ছেন প্রচুর পাবলিক এসেছে আজকে। ফুড কোর্ট খাবারের জন্য। আমরা এখন প্রবেশ করব আহসান মঞ্জিলের ভেতরে এবং ঘুরে দেখব সব কিছু। আমার পেছনে যে ভাঙা অংশটি দেখতে পাচ্ছেন, সেই ভাঙা অংশটি দিয়ে বাংলার নবাবরা চলাফেরা করত। আহসান মঞ্জিল জাদুঘর। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন।
অনেকবার সংস্কার, সৌন্দর্যবর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। সৈনিকের বর্ম, ধাতব 153 সেন্টিমিটার, 19বিংশ শতাব্দী আহসান মঞ্জিল। কোরআন শরীফের রেহেল, চীনামাটি। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিত ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহতাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন এবং হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, এমন অনেক কিছুই দেখতে পাবেন। নবাব আমলের বিভিন্ন অলংকৃত রূপা, ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, অতিথিদের বেডরুম ও নাচঘর। আরও আছে সমসাময়িককালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন। আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঠ গ্লাস, ডাইনিং টেবিলে রেখে এখানে আলো জ্বালানো হতো। আমার পেছনে সীমান্ত পিলার, সেই নবাব মোগল আমল যুগের। এরকম অনেক নিদর্শন আপনারা দেখতে পাবেন আহসান মঞ্জিলের ভিতরে। সামনে আমরা দেখব হাতির মাথার কঙ্কাল। আমার পেছনে নবাবদের খাবার ডাইনিং টেবিল। বাম পাশে দেখতে পাচ্ছেন সৈনিকদের ব্যবহৃত একটি পোশাক এবং এটি হচ্ছে হাতির মাথার কঙ্কাল। বিশাল বড় হাতির মাথার কঙ্কাল 19বিংশ শতাব্দীর আহসান মঞ্জিল। নবাবদের বহু সংখ্যক হাতির মধ্যে ফিরোজ জং নামক এই হাতিটি নবাব আব্দুল গনির খুবই বিশ্বস্ত ও প্রিয় হাতি ছিল বলে জানা যায়। দেখতে পাচ্ছেন এই হাতির মাথাটি কত বড় এবং এই হাতির দাঁতটিও বিশাল বড়। দেখতে পাচ্ছেন আমার পেছনে কত বড় হাতির মাথার কঙ্কাল 19বিংশ শতাব্দী। এটি দেখতে হলে আপনাকে আসতে হবে আহসান মঞ্জিল। 19বিংশ শতাব্দীর পার্টিশন কাঠ, এর পেছনে দাঁড়িয়ে কাপড় চোপড় পরিবর্তন করা হতো। 19বিংশ শতাব্দীর পার্টিশন কাঠ, কত সুন্দর নিখুঁত কারুকাজ দেখতে পাচ্ছেন। উচ্চতা 210 সেন্টিমিটার। এটি লোহার তৈরি, এটি পরে নবাবরা যুদ্ধ করত। উচ্চতা 74 সেন্টিমিটার। দরজার অলঙ্কৃত পাল্লা, এটি ঢাকা নবাব জাস্ট এর অফিসে ব্যবহৃত হতো। এই সিঁড়িতে ওঠা নিষেধ, নবাবদের ব্যবহৃত সিঁড়ি ছিল এটি। দেখতে পাচ্ছেন নবাবদের ব্যবহৃত সব কিছু। এই যে আমার পিছনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটি নবাবদের আমলের সেই সময় সিঁড়ি। নবাবরা এই সিঁড়িতে চলাফেরা করত। সত্যি সেই নবাব যুগে হারিয়ে যাচ্ছে। নবাবদের আমলের ডাক্তারি যন্ত্রপাতি। এখানে আসলে আপনারা নবাবদের অনেক নিদর্শন দেখতে পাবেন। সত্যি নবাবদের যুগে হারিয়ে যাচ্ছে। এটি একটি গোল টেবিল দেখতে পাচ্ছেন, শ্বেত পাথর ও কাঠ 3 পায়ের বিশিষ্ট টেবিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন 19বিংশ শতাব্দীর একটি বিলিয়ার্ড বোর্ড। এই একটি বোর্ডের দাম আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ টাকা। এই খেলাটি খেলতে হলে আপনাকে 50 টাকার বিনিময়ে খেলতে হবে বা আপনি কিনেও খেলতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক একটি লকার, 18 তালা বিশিষ্ট। চোরকে কনফিউজড করার জন্যই এরকম লকার বানানো হয়েছে। নবাবদের কি বুদ্ধি একবার ভেবে দেখুন। এই সিন্দুকটি 18 তালা বিশিষ্ট এবং আরেকটি লকার আমি আপনাদেরকে দেখাবো, যে লকারটি প্রায় 99টি তালা বিশিষ্ট। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের তালা রয়েছে এবং এই তালার লকারগুলো খুলতে হবে। চোর খুলতে গিয়ে অবাক হয়ে যাবে, কারণ কোন লকারের ভেতর রয়েছে আসল স্বর্ণ গহনা। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সিন্দুকের ইতিহাস, কারণ আগের আমলে খুব প্রচুর পরিমাণে সিন্দুক চুরি হইতো আর নবাবরা তাদের অর্থ সম্পদ বাঁচানোর জন্যই এরকম সিন্দুক তৈরি করে। এখন দেখতে পাচ্ছেন 94টি লকার বিশিষ্ট একটি লোহার সিন্দুক। এখানে যে কোনো একটি লকারে রাখা হবে নবাবদের অর্থ, গহনা এবং সম্পত্তি।
চোরকে যদি চুরি করতে হয় এই 94টি তালাই খুলতে হবে। কোথায় আছে সেটা একমাত্র নবাবই জানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন 94 তালা বিশিষ্ট একটি লকার। কত আধুনিক ছিল আমাদের আগের যুগের নবাবরা। নবাব পরিচিতি। এখন আমরা প্রবেশ করেছি নবাব পরিচিতি পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি সেই সময়ের পুরাতন দলিল এবং নবাবদের একটি সংরক্ষিত ডায়েরি। এটি জমি পত্তন দেওয়ার একটি দলিল, যেটি 1878 খ্রিস্টাব্দে লিখিত। ইনি হলেন খাজা আহসানুল্লাহ, যার নাম অনুসারেই নামকরণ করা হয় আহসান মঞ্জিলের। এখানে রয়েছে ঢাকা নবাবদের বংশতালিকা। ইনি হচ্ছে খাজা নাজিমুদ্দিন এবং এর পাশেই রয়েছে বিভিন্ন ধরনের নবাবদের ব্যবহৃত আসবাবপত্র এবং চীনামাটির পাত্র। এখন আমরা যাব উপরের তলায়, দেখব উপরের তলায় আরও কি কি আছে। দেখতে পাচ্ছেন সবাই আমরা সারিবদ্ধভাবে উপরে উঠছি। আজকে শুক্রবার, তাই ভিড়টিও ছিল অনেক বেশি। সো আপনারা শুক্রবার না গিয়ে অন্য দিন যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিড়টি তুলনামূলকভাবে কম পাবেন। দ্বিতীয় তলায় গ্যালারিতে কী কী আছে তা এখানে লিখে দেওয়া হয়েছে। সো চলুন এখন আমাদের দ্বিতীয় তলায় কী কী আছে আমরা ঘুরে দেখব। হাজী মোহাম্মদ মহসিন, মুকুন্দ দাস, নব মহিউল মুলুক, মীর আশরাফ আলী, স্যার সৈয়দ আহমদ খান, মাওলানা মোহাম্মদ আলী, ব্যারিস্টার আব্দুর রসুল এবং অনাথ বন্ধু গুহ, এমন অনেক অনেক নবাবদের ছবি আপনারা দেখতে পাবেন। এখানেও রয়েছে অনেক নবাবদের ছবি যেগুলো আপনাকে মুগ্ধ করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঊনবিংশ শতাব্দীর ব্যবহৃত রৌপ্য মুদ্রা, যেটি কিনা ঊনবিংশ শতাব্দীতে ব্যবহার করা হতো, যার ওজন 100 থেকে 110 গ্রাম। আমার মতো আপনিও এখানে বিভিন্ন নবাবদের চিত্র দেখতে পাবেন। নবাবদের ব্যবহৃত অলংকৃত চেয়ার এবং ব্যবহৃত কিছু সামগ্রী এখানে রাখা আছে এবং তার পাশে রাখা আছে চাবুক এবং নবাবদের ব্যবহৃত তরবারি, সেই সময়ের ব্যবহৃত। দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই লেখা আছে সত্যি। এবং তার পাশেই রয়েছে বিখ্যাত কিছু মানুষদের ছবি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেকেই। এবং তার পাশেই দেখতে পাচ্ছি হাতির দাঁতের তৈরি পিঠচুলকানি, হাতা, কাঁচি, চাকু, চামচ ও অলংকৃত সামগ্রী, যা কিনা সবই হাতির দাঁতের তৈরি। ভাবা যায় হাতির দাঁতের তৈরি পাখা। আপনারা কখনো ভাবতে পারছেন হাতির দাঁতের তৈরি এসব কিছু? সত্যি আমিও অবাক হচ্ছিলাম। প্রাসাদে দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করছি, খোলামেলা পরিবেশ। এখানে দাঁড়িয়ে আপনারা খোলামেলা দৃশ্য দেখতে পাবেন আহসান মঞ্জিলের বেলকনি থেকে। ঊনবিংশ শতাব্দীর নবাবদের ব্যবহৃত সকল জিনিসপত্রই রাখা হয়েছে এই আহসান মঞ্জিলে। জাদুঘর বলে কথা। আপনি এই আহসান মঞ্জিলে আসলে সব কিছুই দেখতে পাবেন। এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি নবাবদের আমলে ব্যবহৃত একটি সিঁড়ি এবং এখানে রাখা হয়েছে মহিষের মাথার কঙ্কাল। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটিও নবাবদের ব্যবহৃত সিঁড়ি এবং পেছনে দেখতে পাচ্ছেন মহিষের মাথার কঙ্কাল। নবাবদের ব্যবহৃত অনেক জিনিস আপনারা দেখতে পাবেন এই আহসান মঞ্জিলে আসলে। কথা বলতে বলতে ঢুকে গেলাম লাইব্রেরি কক্ষে, যেখানে গিয়ে দেখা পেলাম আরও অনেক কিছু। এখানেই রয়েছে একটি সুন্দর চিত্র এবং এখানেই রয়েছে টাইপিং মেশিন, সেই সময় 23 সেন্টিমিটার বিংশ শতাব্দীর। এই টাইপিং মেশিন দিয়েই লেখালেখির কাজ করা হতো। এখানে সব কিছুর নিচেই বিবরণ দেওয়া আছে। গ্লাসে হাত দেবেন না, দয়া করে শুধু দেখতে পারবেন। এখানে অফিসিয়াল যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো সব কিছু এখানে রাখা আছে এবং এখানেই রয়েছে বিভিন্ন ধরনের বই, কার্ড রুম। এখানে বই নিয়ে নবাবরা পড়াশোনা করত এবং নিজের জ্ঞান চর্চা করত। এই গ্যালারিতে আপনারা পানির ট্যাপ, অলংকৃত হাড়ি এবং পানি শোধনের যন্ত্র দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন নবাবদের ঘরের বেডরুমের আসবাবপত্র। নবাবদের ব্যবহৃত খাট, আলমারি, টেবিল, চেয়ার সব কিছুই এখানে রাখা আছে, যা কিনা আপনি এই আহসান মঞ্জিলে আসলেই দেখতে পাবেন। কি নেই, নবাবদের ব্যবহৃত সব কিছুই যেন আপনার চোখের সামনে ঝলমল ঝলমল করছে। নবাবদের আসবাবপত্র ঠিকই রয়ে গিয়েছে, কিন্তু নবাবরা নেই। এটি হলো বাস্তবতা। আমাদের সবাইকে চলে যেতে হবে। তৈলচিত্র, ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধনের দৃশ্য। 7ই ডিসেম্বর 1901 খ্রিস্টাব্দ। নবাবরা বসে বসে এখানে বিদ্যুৎ উদ্বোধনের ঘোষণা দিচ্ছে আর আশেপাশের সব মানুষরা সেটি
শুনছেন, এভাবেই নবাবরা সালিশ করত এবং বিচার করত। রাজাদের ব্যবহৃত আলিশান ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। নবাবদের সব কিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে, শুধু নেই এখানে নবাবরা। সো এই প্রাসাদটি ঘুরে এতটুকুই বুঝলাম, আমরা যত কিছু এই দুনিয়ার জন্য কামাচ্ছি এবং করে যাচ্ছি, হোক বিল্ডিং, বাড়ি, আসবাবপত্র, সব কিছুই থেকে যাবে, শুধু থাকবো না আমরা। চলে যেতে হবে আমাদের সবাইকে, আমাদের শেষ ঠিকানা কবর। সো ততটুকুই করুন যতটুকু আপনার সাথে যাবে, আর সেটি হচ্ছে আমল। আপনি যদি এই পুরো প্রাসাদটি হেঁটে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, আপনার জন্য রয়েছে নবাবী ব্যবস্থা। এখানে আপনি নবাবদের বিভিন্ন চিত্র একটি বইয়ে দেখতে পাবেন এবং বিবরণী জানতে পারবেন, এবং এখানে বসে কিছু সময় রেস্ট করতে পারবেন। এখন আমি আছি নবাবদের রেস্ট কক্ষে, বের হয়ে যাব এখন এখান থেকে। এখন আছে নবাবদের রেস্ট কক্ষে, একটু হাওয়া খাচ্ছি এবং রেস্ট করতেছি। অনেক তো ঘুরে দেখা হলো। হঠাৎ করেই জানালার ফাঁক দিয়ে চোখে পড়ল প্রাসাদের বাহিরের এই সুন্দর সবুজ শ্যামল পরিবেশ, আর পাশেই বুড়িগঙ্গা নদীর তীর। মাঝে মাঝেই শব্দ শুনতে পাচ্ছি ট্রলারের, আর প্রাসাদের বাহিরেই বসে আছে হাজার হাজার মানুষ, যারা কিনা এই আহসান মঞ্জিল পরিদর্শন করতে এসেছে। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি আহসান মঞ্জিল একবারের জন্য হলেও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।